সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে হংকং থেকে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি প্রথমে একটু জানতে চাই, আমরা আমাদের পূর্ব পশ্চিমের শুরুর দিকে প্রতিবেদনে দেখিয়েছি যে গাজা ইস্যুতে অনেক দিন পর ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার কি মনে হয় এই বৈঠক থেকে এই যুদ্ধ বন্ধে শক্তিশালী কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা? হুম, দেখেন, আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি বিষয়, আহ, এই আপনি যদি দেখেন, যেটা হলো যে গলফ স্টেট গুলোর যুদ্ধ বন্ধের জন্য ইনিশিয়েটিভস বা আরব লীগ থেকে শুরু করে আমরা যদি দেখি যে এই বৈঠকগুলো আসলে কিন্তু নতুন কিছু নয়, কিন্তু আমার মনে হয় না যেটি হলো যেটি এই বৈঠকের মাধ্যমে যুদ্ধ বন্ধের জন্য কোনো কড়া বার্তা আসবে। কারণ একটি বিষয় স্পষ্ট, সেটি হলো যে এখন আহ নেতানিয়াহু কিন্তু তার যে সকল গ্রেটার ইসরায়েল ভিশন, সেটির লক্ষ্যে কিন্তু সে কিন্তু স্পষ্ট অগ্রসর হচ্ছে। মোট কথা বৃহত্তর ইসরায়েল এর পরিকল্পনা, যেটি আমরা বলে থাকি, সেটি হলো যে একটি ধর্মীয় এবং ঐতিহাসিক দাবির ভিত্তিতে, এবং যে জায়গায় দেখেন নেতানিয়াহুর কিন্তু স্পষ্ট ভিশন রয়েছে, বিশেষ করে নীল নদ থেকে শুরু করে আহ ফুরাত নদী পর্যন্ত ইসরায়েলের সীমানা সম্প্রসারণ, এবং যার মধ্যে আপনি যদি দেখেন, যেটা হলো যে পশ্চিম তীর, আহ গাজা, জর্ডান, লেবানন, সিরিয়া এবং মিসরের মতো প্রতিবেশী দেশগুলো কিছু অংশ তার অন্তর্ভুক্ত করে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যদি দেখি, যেটা হলো আরব লীগ এবং গলফ কোঅপারেশন কাউন্সিল কিন্তু প্রতিবাদ আহ আহ, লিপি বা প্রতিবাদ জানিয়েছে। তো আমার মনে হয় যেটি হলো যে এই প্রতিবাদ কিন্তু যথেষ্ট নয় ইসরায়েলকে তার যে ইলিগাল সেটেলমেন্ট প্রজেক্ট, বিশেষ করে সেটি থামানোর জন্য। জি, ওয়েস্ট ব্যাংকে আপনার থামানোর জন্য। গাজা বিষয়ে আরেকটি বিষয় যোগ করতে চাই। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিন্তু আইডিএফ এর প্রধান এই যে জিম্মি মুক্তির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু ঠিক এর বিপরীতে এই প্রস্তাবের বিরোধিতা করে প্রকাশ্যে গাজাবাসীকে অনাহারে রাখতে বলেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা। সেক্ষেত্রে কি মনে হয়, আইডিএফ এর প্রধান কি তার পদে থাকতে পারবেন, বা তার প্রস্তাব কি মেনে নেবেন কিনা ইসরায়েলের প্রধানমন্ত্রী? দেখেন, আইডিএফ এর প্রধান তার পদে থাকতে পারবেন কিনা সেটি আসলে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, বাট গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো যে আহ, ইসরায়েল, আমরা যদি দেখি, যেটা হলো যে উইপনাইজিং এইড বা এই বিশেষ করে খাদ্য সহায়তাকে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আপনি দেখেন, সেটি হলো ইউএন সেক্রেটারি জেনারেল কিন্তু গাজায় যে চলমান দুর্ভিক্ষ, সেটি ম্যানমেড ডিজাস্টার হিসেবে উল্লেখ করেছে, বাট আমি এই ক্ষেত্রে বলবো যেটি হলো যেটি ইসরায়েল মেড ডিজাস্টার। এবং আপনি সর্বশেষ যে তথ্য, বিশেষ করে ইউএন ব্যাক ফুড সিকিউরিটি বডি, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন, আইপিসি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত গাজায় প্রায় 5 লাখেরও অধিক লোক কিন্তু দুর্ভিক্ষে আক্রান্ত, এবং এই যুদ্ধবিরতি যদি আরো ডিলে হয়, তাহলে কিন্তু এই সংখ্যা প্রায় 7 লাখের আহ ছাড়িয়ে যেতে পারে। তার মানে গাজায় আপনি যদি দেখেন, যেটি হলো যে একটি হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার ক্রিয়েটেড বাই দ্য ইসরায়েল, সেটি চলছে, এবং এটি আমি যদি বলি যে একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে অমানবিক, আমরা যদি বলি যে ম্যান মেড যে ক্যাটাস্ট্রফি বা ডিজাস্টার, সেটি চলছে। বাট সেই জায়গায় আমার মনে হয় না যেটা হলো যে আইডিএফ এর প্রধানের বার্তা, বিশেষ করে নেতানিয়াহুর তার যে এথনিক ক্লিনজিং এর যে মিশন, সেটিকে বন্ধ করতে পারবে। বাট বাট এই ক্ষেত্রে আমরা যদি দেখি, সেটি হলো যে আমেরিকা থেকে শুরু করে বিশেষ করে গলফ স্টেট গুলোর আরো ইনভলভমেন্ট, আমি যদি বলি অ্যাক্টিভ ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট বলে ভুল হবে এই জায়গায়, প্রেশার অন ইসরায়েল যদি না হয়, তাহলে কিন্তু আপনি দেখবেন সেটি হলো যে ফুল স্কেল হিউম্যানিটেরিয়ান রেসপন্স, যেটি খুবই গুরুত্বপূর্ণ, যার সাথে কিন্তু লক্ষ ফিলিস্তিনির আপনার প্রাণ জড়িত, সেটি কিন্তু বন্ধ হবে না। অন্যান্য দেশ থেকে কম বেশি আপনি যে চাপের কথা বলছিলেন সেটি থাকলেও যুক্তরাষ্ট্রের তো পরোক্ষ মদদ আছে বলেই ধারণা করা হয়। দেখেন, একটি বিষয় যে যুক্তরাষ্ট্রের পরোক্ষ মদদ যদি আপনি স্বীকার করে নেন, আবার অন্যদিকে আপনি যদি বলেন যে এই সহিংসতায় যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রই কিন্তু সবচেয়ে বড় সিগনিফিক্যান্ট ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে।
সো এক্ষেত্রে আমি যদি বলি সেটি হলো যে যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের ফরেন পলিসি টুয়ার্ডস ইসরায়েল এই বিষয়ে নিয়ে অনেক ক্রিটিসিজম রয়েছে, আমরা এটা ওপেন সিক্রেট, এভরিওয়ান নোজ দ্যাট। হ্যাঁ, সো বাট এই জায়গায় আমি মনে করি যেটা হলো যে ওয়াশিংটন বা ট্রাম্পের বিশেষ করে তার যে ডিপ্লোম্যাটিক ইনভলভমেন্ট বা তার যে প্রেশার সেটি কিন্তু তিনি বাড়াতে পারেন। এবং যেটি যেটি আমি মনে করি যেটি হলো যে এটি তার নোবেল প্রাইজের ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হিসেবে সারা বিশ্ব কিন্তু স্বীকার করবে যদি সে একটি স্থায়ী যুদ্ধবিরতি আহ, সম্পন্ন করতে পারে, বিশেষ ডক্টর করে ফরিদ হোসেন, প্যালেস্টাইন। ট্রাম্প কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রেও শান্তি আলোচনার কথা বলছেন, আবার অন্যদিকে তিনি কিন্তু ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদনও দিয়েছেন ইউক্রেনের জন্য। সেক্ষেত্রে আসলে কি মনে হয় তার ভূমিকা আসলে কি? একটি বিষয় দেখেন যেটা হলো যে রাশিয়ান ইস্যুতে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমি যদি পার্টিকুলারলি ট্রাম্পের ফরেন পলিসি ইজ ভেরি কনফিউজিং। আপনি একদিকে দেখবেন যেটি হলো যে আপনার আমেরিকা চাচ্ছে যুদ্ধ বন্ধ হতে, বিশেষ করে সে পিস ডিল করতে চাচ্ছে বা সিজ ফায়ার চাচ্ছে। অন্যদিকে আবার আপনি যেমনটি বলছিলেন যে অস্ত্র সহযোগিতা তারা অব্যাহত রয়েছে। এবং আপনি দেখবেন সেটি হলো যে ইভেন স্যাংশনের মতো বিষয়গুলো কিন্তু আবার আসে, যে ফার্দার স্যাংশনের অন্তর্ভুক্ত হতে পারে রাশিয়া। যদিও আমরা জানি যেটি হলো যে এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ হলো রাশিয়া, এবং ইতিমধ্যেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর কাছ থেকে তারা কিন্তু 6,000-এরও বেশি ব্যক্তি এবং কোম্পানি আনুষ্ঠানিকভাবে স্যাংশনের আওতাভুক্ত রয়েছে। বাট এই জায়গায় আমার মনে হয় যেটি হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখন উঠে আসে সেটি হলো যে বিশেষ করে রাশিয়া তার যে অধিকৃত অঞ্চল ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়ার অধিকৃত রয়েছে অবস্থায় রয়েছে সেগুলো কিভাবে সেগুলো নিয়ে সেটেলমেন্ট কি হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি দেখেন যেটা হলো যে ডনবাস এবং ক্রাইমিয়া এই এই অঞ্চলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সিজফায়ার বা আপনার যদি বলেন যে শান্তি আলোচনার ক্ষেত্রে। কারণ এইগুলো এই যে এজেন্ডাভুক্ত আপনি না হলে কিন্তু রুশ শীর্ষ কর্মকর্তা বা সংস্থার নিষেধাজ্ঞার কথা বলছিলেন, মার্কিন নিষেধাজ্ঞা, এত কিছুর পরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে পুতিন যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং জেলেনস্কিও ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। তারপরেও কেন এই যুদ্ধ বন্ধ করা যাচ্ছে না বলে আপনি মনে করেন? আমি যেমনটি বলছিলাম সেটি হলো যে এই এই যে বিশেষ করে আহ, 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 ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে পরবর্তী যে বৈঠক হওয়ার কথা রয়েছে এই জায়গায় আমার মনে হচ্ছে যেটি হলো যে এই এজেন্ডায় কি কি বিষয় নিয়ে আলাপ হবে সেই বিষয়গুলো কিন্তু এখনো সুস্পষ্ট বা সুনির্দিষ্ট করা যাচ্ছে না। বিশেষ করে এই রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলো ব্যাপারে যে সিদ্ধান্ত সেটি কিন্তু অস্পষ্ট। আমি আমি যেমনটি উল্লেখ করছিলাম সেটি হলো যে বিশেষ করে ডনবাস যেটি প্রায় 88% এখন রাশিয়ার দখলে, সেই সেটি কি হবে, সেটি কিন্তু সেটির দাবি কিন্তু ইউক্রেন ছেড়ে দেবে কিনা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যদি দেখেন যেটি হলো যে ডনবাস একটি খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যেটি কিন্তু যে জায়গায় কিন্তু 40 লাখেরও অধিক মানুষ বসবাস করে, এবং এই উপদ্বীপটি বিশেষ করে আপনি যদি দেখেন যে লিথিয়াম কোবাল্ট এবং টাইটানিয়ামের মতো রেয়ার আর্থ যে মিনারেলস রয়েছে সেগুলোর জন্য খুব বিখ্যাত। অন্যদিকে যদি দেখেন যে ডনবাসের যদি অধিকার রাশিয়া ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনি স্পষ্টতই তার যে কৃষ্ণ সাগরে প্রবেশ এবং ক্রাইমিয়ার যে তার স্থল সংযোগ সেটি কিন্তু হারাতে হবে। এবং রাশিয়া কিন্তু এই স্ট্র্যাটেজিক আমি যদি বলি যে যেটা হলো যে এই কানেকশন বা এই স্ট্র্যাটেজিক পয়েন্টটা চক পয়েন্টটা কিন্তু হারাবে না। অন্যদিকে কিন্তু ইউক্রেনের 75% মানুষজন মনে করে যেটা হলো যে ডনবাসের উপর অধিগ্রহণ রাশিয়া সেটি তাদের সংবিধান পরিপন্থী এবং সেটি ইউক্রেনকে রাশিয়ায় ছেড়ে দেওয়া উচিত হবে না। সো এই জি, জায়গায় একটা বড় ধরনের ডিলেমা রয়েছে বিশেষ করে আসলেই। এই এবং অধিগ্রহণ কবে অঞ্চলে। যে এই যুদ্ধের অবসান হবে বা অস্ত্রবিরতি কার্যকর হবে সে নিয়ে পুরো বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।